নমস্কার, আমি স্বর্ণালী আনন্দ সংবাদ লাইভ থেকে। আজকে যে মানুষটির পাশে আমি বসে রয়েছি তিনি একজন প্রবীণ অভিনেতা তো বটেই, একসাথে বলিউড টলিউড কাঁপিয়ে বেরিয়েছেন এবং এখনো কাঁপিয়ে বেড়াচ্ছেন রীতিমতন। তাছাড়াও তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি শুধু অভিনয় করেন না, তিনি অভিনয়ের শিক্ষাটাও দেন। তিনি একজন মেন্টর। তিনি কিভাবে অভিনয়কে আরো নিখুঁত ভাবে অভিনয় করা যায়, কিভাবে ফিলিংস গুলো আনতে হয় আরো নিখুঁত ভাবে, কিভাবে ইমোশনস গুলো আরো প্রখর ভাবে অভিনয়ের মধ্যে ঢোকানো যায়, এই সমস্ত জিনিসগুলো তিনি শিক্ষা দেন। তিনি শিক্ষাগুরুও বটে। বেশি কথায় যাব না, সোজাসুজি তার সাথে আলাপ করিয়ে দেব। তিনি একজন বিখ্যাত অভিনেতা, প্রবীণ অভিনেতা তো বটেই, মিস্টার অভিজিৎ লাহিড়ী। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন বলুন? এমনি ভালো আছি। লকডাউন তো এখানে তো ছিলেন না, লকডাউনে বোধহয় না, লকডাউনে ছিলাম, 2 মাসের জন্য বাইরে গিয়েছিলাম। 2 মাসের জন্য স্কটল্যান্ডে গিয়েছিলাম। বলতে পারো যে অল ওভার দ্য ওয়ার্ল্ড দিস ইজ দ্য ফার্স্ট ফুল ফিল্ম কমপ্লিট হয়েছে ডিউরিং প্যান্ডামিক। আচ্ছা, ওর একটু যদি এক্সপেরিয়েন্সটা শুনি। ফিল্মটার নাম হচ্ছে বেল বটম। এটা একটা সত্যি ঘটনার উপরে, 1984 এর একটা প্লেন হাইজ্যাকের উপরে ঘটনা, এটা পুরো ফিল্মটা। তো সেখানে আই প্লেড দ্য ক্যারেক্টার অফ এবি গনি খান চৌধুরী, এবং দ্যাট টাইম হি ওয়াজ দ্য সিভিল এভিয়েশন মিনিস্টার। তো যার জন্য আমার মানে আমি পুরো বিগিনিং টু এন্ড এই ফিল্মটা তো রয়েছি। এটা যেটা বেল বটমের যেটা সেটা এই জন্যই কি হয়েছে যে স্কটল্যান্ড এমন একটা জায়গা যেখানে গ্লাসগোতে এয়ারপোর্ট আছে, ডোমেস্টিক এয়ারপোর্ট। সেই ডোমেস্টিক এয়ারপোর্টটা আমরা প্রায় 10 দিন মতো ব্যবহার করেছিলাম, এবং শুধু তাই নয়, ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা প্লেনকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই প্লেনটা ওখানে 10 দিন ছিল। and it's a huge huge cost বলতে পারো। এবং শুধু তাই নয়, আমরা 160 জন একটা চার্টার প্লেনে এখান থেকে মানে মুম্বাই থেকে ডাইরেক্ট আমরা গ্লাসগোতে যাই, এবং আমরা একটা হোটেলেই ছিলাম। প্রথম 14 দিন আমরা কোয়ারেন্টাইনে ছিলাম, এবং 14 দিন পরে আমাদের 15th ডে থেকে আমাদের শুটিং শুরু হয়, টানা 45 ডেজ ওই ঠান্ডার মধ্যে, এবং তার মধ্যে বৃষ্টি, তার মধ্যেও মানে বলতে পারো যে এটা একটা নতুন অভিজ্ঞতা যে ইউকে মানে ইউরোপিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে প্লাস ওখানকার টেকনিশিয়ানদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন করার সুযোগ হয়েছিল, এবং আমরা একসাথে কাজ করেছি। শুধু ইউরোপ না, ইউরোপের বাইরেরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসেস এসছে, তারা আমাদের সঙ্গে কাজ করেছেন। And it's a fantastic experience. এবং যিনি ডিরেক্টর উনি অসাধারণ, রঞ্জিত তিওয়ারি, কলকাতারই ছেলে, খুব ভালো বাংলা বলে, আর ও কনসেপ্টটা পুরো ক্লিয়ার ছিল। এবং আমরা যারা কাজ করেছি, কাজের মধ্যে বলতে পারি একজনের অভিনয় দেখলে বা একজনকে দেখলে তো সত্যি চমকে যাবে, সেটা এখন বলবো না। দ্যাট ইজ লারা দত্তা। দেখলে পরে সত্যি চমকে যাবে। কারণটা কি সেটা যখন ফিল্ম দেখবে তখন বুঝতে পারবে যে লারা দত্তাকে তোমরা চিনতেই পারবে না। আর বাদ বাকির মধ্যে যারা রয়েছেন সবাই মোটামুটি এস্টাবলিশড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসেস ছিলেন। আর অক্ষয় ইজ দ্য মেইন হিরো, লারা দত্তা ছিলেন। আচ্ছা, তারপরে ভানি কাপুর। তো মোটামুটি এনজয় করেছি আমরা বলতে পারো। বাকিটা তো ফিল্ম দেখলে পরে তখন বুঝতে পারবে। একদমই। আচ্ছা, একটা কথা বলুন, আপনি এরকম বললেন যে আমরা যখন অ্যাব্রড গেছি, ওখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে মিশেছি, ওখানকার টেকনিশিয়ানদের সাথে মিশেছি, কিছু তো নিশ্চয়ই ডিফারেন্স আছে আমাদের মুম্বাই বা কলকাতার থেকে, যেটাও যদি একটু শেয়ার করেন সেখানকার ওদের। অনেক ডিফারেন্স রয়েছে। প্রথম কথা হচ্ছে যে ওখানে কাজ করতে গিয়ে দেখবো আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, আমরা এখনো কতটা অ্যামেচার রয়ে গেছি। দে আর সো মাচ প্রফেশনাল। টাইমের ব্যাপারটা, সময়ের ব্যাপারটা, শুধু তাই নয়, কাজ করার সময় ওরা যেভাবে কাজ করে
তার কাছে আমরা এখনো পর্যন্ত অনেক পিছিয়ে রয়েছি। আর অ্যাক্টরদের ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোন অ্যাক্টরকে অভিনয় ছাড়া বাকি কোনো জিনিসটা নিয়ে চিন্তা করতে হয় না। আমাদের যেরকম আমরা নিজেরা মানে ওখানে গিয়ে অডিশন দিচ্ছি, তারপরে আমাদের কন্ট্রাক্ট সাইন হচ্ছে, পয়সা কড়ির ব্যাপার নিয়ে আমরা কথা বলছি, কবে পয়সা দিবি সেটা নিয়ে কথা বলছি, হ্যান না ত্যান না, আর অনেক কিছু রয়েছে। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে প্রতিটি অ্যাক্টরের জন্য একজন করে তাদের এজেন্ট রয়েছে। সেই এজেন্টরাই সমস্ত কাজগুলো করে, মানে তারাই মানে তারা তাদের ক্লায়েন্টদেরকে খবর দেয় যে কোথায় অডিশন হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত ব্যবস্থাগুলো করে দেওয়া এবং সেই অডিশনের ব্যাপারে হেল্প করা। শুধু তাই না, কন্ট্রাক্ট সাইনের ব্যাপারে শুধু কন্ট্রাক্টটা শুধু আর্টিস্টকে সাইন করতে হয়, বাদ বাকি কাজগুলো এজেন্টরা করে। কোথায় থাকবে, তার কি ব্যাপার না ব্যাপার সমস্ত কিছু এজেন্ট দেখে। একজন অ্যাক্টরের কোনো প্রবলেম হলে সে কখনো প্রোডাকশনকে বলে না, সে শুধু তার এজেন্টকে ফোন করে বলে, সেই এজেন্ট সমস্ত ব্যবস্থা করে এবং সে অভিনয় করছে, অভিনয় করে সে চলে যাচ্ছে, তার পয়সা সবকিছু সেই এজেন্ট করে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে। সো সিস্টেম অফ ওয়ার্ক ইজ টোটালি ডিফারেন্ট দেন আস। আর খুব সিস্টেমেটিক হয়ে তারা কাজ করে, যেটা আমরা এখনো করি না। ওখানে গিয়ে বুঝতে পেরেছি যে আমরা কতটা অ্যামেচার এখনো। দো উই সে কি উই আর প্রফেশনাল, বাট ওদের তুলনায় আমরা কতটা পিছিয়ে রয়েছি এটা বোঝা যায়। আরেকটা একদম অন্যরকম একটা কোয়েশ্চেনে আসছি, যেটা আমি একটু আগেও বললাম যে আপনি প্রবীণ অভিনেতা, সুতরাং আপনার জার্নিটাও অনেক দিনের। তবে একটা কথা যেটা আমার মনে হয়েছে যে আপনি বেসিক্যালি পুরো কাজটাই ম্যাক্সিমাম আপনার বোম্বে থেকে হয়, হিন্দি ছবি, হিন্দি সিরিয়াল, হিন্দি রাদার দ্যান টলিউডের। কোনো স্মৃতি বা কোনো খারাপ অভিজ্ঞতা কি রয়েছে এর পেছনে? টলিউডের ব্যাপারে দেখো, আমি প্রথম কথা হচ্ছে যে আমার একটাই শুধু দুঃখ, সেটা হচ্ছে যে বাঙালি হয়েও নিজের মাতৃভাষায় আমি কাজ করিনি। 95% কাজই আমি করেছি সেটা হচ্ছে হিন্দিতে। সেটা তুমি থিয়েটার বলো বা টেলিভিশন, ফিল্ম, মেগা সিরিয়াল, সমস্ত দিক থেকে ফিল্ম করেছি। বাংলাতে ফিল্ম করেছি, দুটো ফিল্ম করেছি, দুটো সিরিয়াল করেছি, কিন্তু সবগুলোই কিন্তু মুম্বাই থেকে। যেমন বাংলা ফিল্মের একটা ফিল্মের কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি সুভাষ বলছি, যেটা ডিরেক্টর মহেশ মাঞ্জরেকর। আমি কলকাতাতে মাত্র একদিনের জন্য শুটিং এসেছিলাম, সেটা ওই ইয়ের পাশে কি বলে আমাদের যে অত বড় যে স্টেডিয়ামের ইয়েতে মানে পাশে যে ওখানে যে ডকটা রয়েছে, সেই ডকে একদিনের জন্য একটা শুটিং এর জন্য এসেছিলাম। বাদ বাকি শুটিংটা কিন্তু সম্পূর্ণই আমার মুম্বাইতে হয়েছিল। এবং ডাবিং ফাবিং যা কিছু করা সব কিন্তু আমি ওখানেই করেছি। মানে ইউনিভার্সিটির যে ওটা ছিল ওটা ওখানকারই, হ্যাঁ সব কিছু ওখানকার। মানে তুমি বলতে পারো যে মানে কিছুটা শুটিং হয়েছে কলকাতাতে যেটুকু শুটিং হয়েছে তার মধ্যে আমি ছিলাম না, আমার পুরো পোর্শনটাই মুম্বাইতে হয়েছে। আর একটা যেটা সেটা হচ্ছে ফিল্ম, সেটা হিন্দিতে বেসিক্যালি হয়েছিল হাম কৌন হ্যায়, সেটারই বাংলাতেও ওরা শুট করেছিল, বাংলা নাম ছিল ওরা কারা। সেটা ধর্মেন্দ্র, ডিম্পল কাপাডিয়া, মৌসুমী, তারপরে অমিত জি, তো ওনাদের সঙ্গে একটা কাজ করার অভিজ্ঞতা হয়েছিল মানে হাম কৌন হ্যায়তে। এবং শুধু তাই নয়, অমিত জির পুরো বাংলা ট্র্যাকটা আমি তৈরি করে দিয়েছিলাম, তারপর অমিত জি সেটার উপরে ডাবিং করেছিলেন। তো ওটা একটা অভিজ্ঞতা হয়েছে। আর সিরিয়াল বলতে যেটা করেছি সেটা করেছি ওই শক্তি সামন্তের সঙ্গে, মানে ওনার ছেলে অসীম সামন্ত তখন ডিরেকশন দিয়েছেন, শক্তিদাও ছিলেন, কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম ডিরেকশনটা অসীম তখন দিত। তো বাংলা বলতে এই জায়গায়, তবে এটা যে বাংলা ভাষাটা আমি ভুলিনি, বাংলা কবিতা ভুলিনি,
যেটা আমার সব থেকে প্রিয় যেটা সেটা হচ্ছে নজরুল গীতি, সেটাই নজরুল গীতিও আমি ভুলিনি। তবে এটাই যে বাংলাতে এসে আমি কাজ এখনো পর্যন্ত করতে পারিনি, যদিও চেষ্টা প্রচুর করেছিলাম। মানে 1980-তে আমি যখন এনএসডি থেকে পাশ করে বেরিয়ে আসি, তখন আমি হচ্ছি প্রথম ওয়েস্ট বেঙ্গলের বাঙালি যে এনএসডি থেকে পাশ করে বেরিয়ে আসে, এবং আমি এসে এখানে থিয়েটারই তখন করতেছিলাম। তখন আমি ফিল্ম বা টেলিভিশনের দিকে একদম নজর দিইনি, যদিও সেই সময়তে ডিউরিং 81 to 84, 85 পর্যন্ত আমি প্রচুর ফিল্মের থেকে কিন্তু অফার পেয়েছিলাম। কারণ সেই সময় বাংলা মানে ইয়েতে মানে ফিল্ম জগতে একটা গ্যাপ দেখা গিয়েছিল। তখন উত্তম কুমার মারা গেছে, প্রসেনজিৎ তখনও সেইভাবে ইয়ে ছিলেন না। কিন্তু আমার তখন একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে থিয়েটার করার, এবং সেই থিয়েটার করার জন্য করতে গিয়ে প্রফেশনালি কাজটা করতে গিয়ে আই লস্ট আ লটস অফ মানি, যার জন্য আমাকে যাত্রাতে জয়েন করতে হয়। আমি 5 বছর যাত্রা করেছি, এবং 1987-এ আই গট দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। সেই যাত্রা পাড়াটার নাম ছিল হচ্ছে ঠিকানা পশ্চিমবঙ্গ, যেটার মানে রাইটার এবং ডিরেক্টর ছিলেন ভৈরব গঙ্গোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্তকে আমি দেখিনি চোখে, শুধু শুনেছি, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মতো আরেকজন প্রতিভাবান পুরুষকে আমি দেখেছিলাম, যিনি আমাদের যাত্রাতে, তিনি হচ্ছেন ভৈরব গাঙ্গুলি। একসঙ্গে 7টা 8টা পালা উনি লিখেছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে উনি কিন্তু নিজে কখনো লিখতেন না, উনি শুধু বলে যেতেন আর একজন লিখত। এবং সেখানেও তাই যে উনি কন্টিনিউয়াসলি একটা পালা কিন্তু কন্টিনিউয়াসলি লিখতেন না, একটা সিন লিখে লিখে দিয়ে দিতেন। তো একদিনে আমি দেখেছি ঐতিহাসিক পালা, সোশ্যাল অ্যান্ড পৌরাণিক পালা, 3টে পালা, 3টে দৃশ্যকে উনি পর 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 উনি মানে ইয়ে করেছেন আর কি, মানে রচনা করেছেন। তো এই যে ব্যাপারগুলো সেই সময়তে, তবে যাত্রাতে আমি করতে এই জন্যই চাইনি, তার কারণ হচ্ছে যে যাত্রা করার জন্য আমি এনএসডিতে যাইনি, আমি গিয়েছিলাম থিয়েটার করার জন্য, থিয়েটার নিয়ে কাজ করার জন্য। কিন্তু ওই থিয়েটার করতে গিয়ে এত টাকা আমার লস হয়ে গিয়েছিল, যার জন্য আমি যাত্রা করে সেই টাকাটা আমি আবার মানে ফেরত, মানে যার কাছ থেকে ধার নিয়েছিলাম তাকে আমি ফেরত দিই। এবং 87-এ যখন আমি সম্পূর্ণ দেনামুক্ত হলাম, তখন আমি ভাবলাম যে আমাকে এখান থেকে পালাতে হবে। এই জন্য পালাতে হবে, তার কারণ 87-এ যখন 86-87-এ যখন আমি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলাম, তখন দেখলাম অনেক যাত্রা কোম্পানি আমাকে কিনতে চাইছে, মানে বুঝতে পারছো যে কিভাবে ইয়ে করে। তো আমি বললাম যে না, এখান থেকে আমাকে পালাতে হবে। সেই সময় যে ন্যাশনাল স্কুল অফ ড্রামার রেপার্টরি কোম্পানিতে কিছু সিট ভ্যাকেন্ট হয়েছিল, এবং আমি ওখানে যাই। ওখানে গিয়ে আমি অডিশন দিই, অডিশন দেওয়ার পরে তারপরে আই গট সিলেক্টেড। তারপরে আমার হিন্দি নাটকের যাত্রা সেখান থেকে শুরু হয়, এবং শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় গিয়ে আমরা হিন্দিতে নাটক করেছি, শুধুমাত্র ন্যাশনাল স্কুল অফ ড্রামা রেপার্টরি কোম্পানির সৌজন্যে থ্রু। এবং তাই নয়, কলকাতার বুকে এসে আমরা এনএসডি থিয়েটার ফেস্টিভ্যাল করে গেছি, এবং সেখানে কিন্তু মানে সব থেকে বলবো যে জুলিয়াস সিজার এবং আষাঢ় কয়েকদিনের, জুলিয়াস সিজারে আই ডিড দ্য ক্যারেক্টার অফ মার্ক অ্যান্টনি, আষাঢ় কয়েকদিনে আই ডিড দ্য ক্যারেক্টার অফ কালিদাস, দুটোই মেইন ক্যারেক্টার। সেই দুটো কিন্তু আমি সেটা আমি হিন্দিতে করেছি, এবং সেই সময়তে বিভিন্ন পত্র পত্রিকা থেকে প্রচন্ড ভালো রেসপন্স পেয়েছি অ্যাজ অ্যান হিন্দি অ্যাক্টর, নট এ বেঙ্গলি অ্যাক্টর। স্যার, আপনার কথা ধরেই যাব, আপনি মাত্র যেটা বললেন, আপনি এত একজন ট্যালেন্টেড অভিনেতা, তার থেকেও বড় কথা প্রবীণ অভিনেতা, সেখানে দাঁড়িয়ে আপনি বাঙালি হয়েও আপনাকে কলকাতা ছেড়ে মুম্বাই যেতে হলো, এবং আপনি ওখানে দাপিয়ে বেড়াচ্ছেন রীতিমতন। তো কলকাতা কেন দিল না এই সম্মানটা, টলিউড কেন দিল না, কি মনে হয়? না, দিল না নয়, মাত্র আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা সময়তে আমি পেয়েছিলাম অফার, 81 থেকে 84, 85 পর্যন্ত আমি অফার পেয়েছিলাম। কিন্তু সেই সময়তে আমি ঠিক ফিল্ম বা তখন তো টেলিভিশন অতটা ইয়ে হয়নি, ফিল্মের জগতে আমি আসতে চাইনি। তখন আমি থিয়েটার করতে চেয়েছিলাম, এবং থিয়েটার করার জন্যই কিন্তু আমি কলকাতা ছেড়েছিলাম, কারণ আমি তখন কলকাতায় প্রফেশনালি থিয়েটারটা করতে পারছিলাম না।
যেটা আমি করতে পেরেছিলাম এনএসডি রেপার্টরিতে গিয়ে। কিন্তু এনএসডি রেপার্টরিতে যখন আমার 6 বছরের কন্ট্রাক্ট শেষ হলো, দ্যাট ইজ দ্য ইয়ার অফ 1994-95, সেই সময় একটা জিনিস আমার মাথায় আসলো, এবার আমি কি করব। কারণ অলরেডি তখন আমি ওখানে মানে দিল্লিতে নিজেকে এস্টাবলিশ করেছি অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা ছেলে হয়ে গেছে, মা বাবা পুরো সংসারের দায়িত্ব তখন আমার উপরে। তখন আবার নতুন করে কলকাতায় এসে আবার যে স্ট্রাগল করা, সেটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছিল। তো সেই সময়তে আমি এনএসডির সঙ্গে আমি ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গাতে আমি ওয়ার্কশপ করেছি, অ্যাক্টিং ওয়ার্কশপ করেছি। কিন্তু তখন দেখছি যে অ্যাক্টিং ওয়ার্কশপ করে তো আমার সংসার চলবে না। তখন একটা অফার পাই, সেটা হচ্ছে দূরদর্শনের জন্য একটা অফার পাই, এবং সেটা মনে আছে আজও। সেটা হচ্ছে পিভি নরসিংহ রাওয়ের লেখা একটা নোভেল, সাউথ ইন্ডিয়ার জন্য, সহস্র ফান, যেটা আমার প্রথম সিরিয়াল। আই ডিড দ্য ক্যারেক্টার অফ এ সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ। এবং ওই পুরো নভেলটা ছিল যে ব্রিটিশ রাজ যখন শুরু হলো, তারপরে কিভাবে সাউথের টোটাল সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল ব্যাপারটা চেঞ্জ হলো, সেটার উপরে পুরো ব্যাপারটা। তারপরে যেটা পেলাম সেটা হলো যে দিল্লি ফিরে আসার পরে আই গট অ্যানাদার 2 সিরিয়ালস। একটা তখন সোনি শুরু হয়েছে, সোনিতে তখন করছি ঘাও, সেটা দিল্লিতে আমাদের শুট হতো। এবং তার সাথে সাথে আর একটা সিরিয়াল পেলাম, সেটা ইয়ের জন্য কি বলে জি বোধহয়, তো জির জন্য, সেটা হচ্ছে 9 মালাবার হিল। এই 9 মালাবার হিল করার জন্য আমরা কিন্তু বম্বেতে আসলাম। আমরা 15 দিন তখন বম্বেতে শুটিং করতাম, তারপরে আবার ফিরে যেতাম পুরো ইউনিটটা, আবার আমরা দিল্লিতে গিয়ে শুট করতাম। তো এই 9 মালাবার হিল করতে করতে, যেটা হিরো ছিল পবন মালহোত্রা আর হিরোইন ছিলেন রেণুকা সাহানে, এই 9 মালাবার হিল করতে করতে আমরা খুব একটু ফেমাস হয়ে গেলাম। আমরা দিল্লির থেকে যে টোটাল টিমটা যেতাম, আমরা একটু ফেমাস হয়ে গেলাম। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে এবার একটুখানি মানে অন্যান্য জায়গায় প্রোডাকশন হাউসে ঘুরে দেখা, যখন প্রোডাকশন খুব কম ছিল এবং তখন চ্যানেলের এত দাবদাবা ছিল না। প্রোডাকশন হাউসে তারা সবকিছু ঠিকঠাক করতো, তারা গল্প ঠিক করতো, আর্টিস্ট সিলেকশন করতো, তারপর তারা প্রোডাকশন করতো, তারপরে তারা চ্যানেলে চালাতো। সেই সময়তে একটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বোম্বের অ্যাড্রেস বা বোম্বের ফোন নাম্বার আমাদের থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা বোম্বেতে কাজ পাবো না। আর তখন মোবাইলের যুগও ছিল না, যুগটা শুরু হয়েছিল সবে পেজারে। আমাদের কাছেও পেজার ছিল না, মানে একজনের কাছে পেজার থাকতো, সবার তার কাছে আমাদের সমস্ত মানে ইনফরমেশন গুলো আসতো। তো এই জন্য কি হলো যে আমরা ঠিক করলাম, আমরা 3 বন্ধু একসঙ্গে, আমি, অভয় ভার্গব আর কৃষ্ণকান্ত, আমরা 3 জনে ঠিক করলাম যে ওকে, উই উইল সেটেল ইন মুম্বাই। ফ্যামিলি তখন আমাদের দিল্লিতে, আমরা 3 জনে মিলে তখন ওখানে একটা ঘর নিয়ে আমরা তখন ওখানে স্ট্রাগল করতে শুরু করলাম। এই শুরু হলো, তখন টেলিভিশন করছি, এবং তার সাথে সাথে ফিল্মের প্রথম কাজ পেলাম, সেটা হচ্ছে হানসাল মেহতার সঙ্গে। আজ যে হানসাল মেহতা এত নাম, সেই সময় হানসাল মেহতা প্রথম কাজ যেটা শুরু হলো, সেই প্রথম ফিল্মটা কিন্তু রিলিজ হলো না। প্রথম ফিল্মটা ছিল যে সত্যমেব জয়তে, সেটা রিলিজ হয়নি। পরবর্তীকালে হানসালের সঙ্গে যে কাজটা করলাম, সেটা হচ্ছে ছল, এবং সেটাতে আই প্লেড দ্য ক্যারেক্টার অফ এ নেগেটিভ ক্যারেক্টার। এখান থেকে ফিল্ম এবং টেলিভিশনের জার্নি আমার শুরু হলো। 9 মালাবার হিল সুপার হিট করে যাওয়া সত্ত্বেও কিন্তু আমি বহুদিন কিন্তু আমি কাজ পাইনি। এই ব্যাপারটা কিন্তু আমাদের আর্টিস্টদের মধ্যে আছে, যে একটা প্রোডাক্ট শেষ হওয়ার পরে তারপরে আরেকটা কাজ পেতে কিন্তু সময় লাগে। এবং পরবর্তীকালে সব থেকে যেটা আমাকে মানে হাইলাইটেড ইয়েতে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে 2টো সিরিয়াল, একটা বালিকা বধূ, আর একটা হচ্ছে ইয়ে রিশতা ক্যা कहलाता है। বালিকা বধূতে আই প্লেড দ্য নেগেটিভ ক্যারেক্টার, এবং বালিকা বধূ করার পরে আমি প্রায় 1 বছরের উপর আমি কিন্তু কোনো কাজ পাইনি। এবং সেই সময়তে
আমি বালাজি টেলিফিল্মস সেই সময়তে একটা ইনস্টিটিউট মুম্বাইতে আছে, এখনো চলে, তখন সবে শুরু করেছিল তারা, নাম হচ্ছে ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ এক্সেলেন্স, আইস। সেখানে আমাকে অ্যাক্টিং ডিপার্টমেন্টের হেড করা হয়। তা আমি সেটা প্রায় 11 মাস ধরে চালিয়েছিলাম। তারপরে ইয়ে রিশতা ক্যা কেহলাতা হয়, ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়, ইয়ে সিরিয়ালটার জন্য আমাকে ওটা ছাড়তে হয়েছিল। তো বালিকা বধূ করার পরে আমি দেখেছিলাম যে নেগেটিভ ক্যারেক্টার করার পরে, মানে যেহেতু টেলিভিশন ম্যাক্সিমামই মহিলারা দেখেন, সেহেতু মহিলারা আমাকে প্রচন্ড গালিগালাজ করতো, প্রচন্ড গালি, কারণ এত নেগেটিভ ক্যারেক্টার ছিল, আর আমাকে প্রচন্ড হেটও করতো ফর দ্যাট ক্যারেক্টার। সেই জিনিসটা কাটলো যখন আমি ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়টা পেলাম, এবং লোকে আজকে আমাকে যেটা চেনে সেটা চেনে হচ্ছে ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায় দাদাজি, এবং দে লাভড মি বিকজ অফ দ্যাট ক্যারেক্টার। কি আমার যে রিলেশনটা যেটা তৈরি হয়েছিল ওই ছোট ছোট্ট বাচ্চাটার সঙ্গে, সেই বাচ্চাটা আবার কিন্তু বালিকা বধূতেও ছিল। তার বয়স তখন ছিল 4 বছর বালিকা বধূতে। তারপরে যখন ইয়ে রিশতা করতে তখন তার বয়স হয়েছিল তোমার 8 বছর বয়স। তো ওর সঙ্গে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছিল, দ্যাট ওয়াজ এ রিয়েলি এ ফ্যান্টাস্টিক, এবং যার ফলে আমাদের ওই জায়গাগুলো অনেক বেশি সাবলীল হয়ে গিয়েছিল, এবং লোকের কাছে অনেক বেশি মানে কি বলবো যে পজিটিভ একটা জায়গা নিয়েছিল। বিকজ অফ দ্যাট এ রিশতা ক্যা কেহলাতা হ্যায় এতে লোকে আমাকে এত মনে রেখেছে। কিন্তু তার সাথে সাথে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছিল, আমি অনেকদিন ধরে আমার ভাবনা চিন্তা ছিল সেটা হচ্ছে এডুকেশনের উপরে কাজ করা, থিয়েটার এডুকেশন, মানে অ্যাক্টিং, হাউ টু টিচ অ্যাক্টিং। কারণ আমি এটা তোমাকে খুব ফ্র্যাঙ্কলি বলছি, একমাত্র অভিনয় ছাড়া বাকি সমস্ত ফিল্ডে তুমি দেখবে যে শিক্ষার একটা দরকার আছে। ডান্স বলো, মিউজিক বলো, পেইন্টিং বলো, স্কাল্পচার বলো, যে কোনো ফিল্ডে। লোকে মনে করে যে অভিনয় করার জন্য কোনো কিছু শেখার দরকার নেই, কারণ আমি তো কথাটা বলতে পারি। কিন্তু লোকে এটা ভুলে যায় যে আমি যে কথাটা বলি সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত কথা। তা আমি যখন একটা কথাকে, নিজের কথাকে যখন আমি অন্য কাউকে যখন বলবো, সেটা খুব ইজিলি বলা যায়, কারণ ওটা আমার নিজস্ব ইমোশন, এবং সেটাকে এক্সপ্রেস করার সুবিধা আছে। কিন্তু যখন অন্যের লেখা একটা কথাকে যখন আমি নিয়ে আসতে যাচ্ছি, তখন তার ভেতরের ব্যাপারটাকে আমরা কখনো ভেবে দেখি না। আমরা শুধু ডায়লগটা পড়ে বারবার করে বলে যাই। সেই জন্য তার যে ইমোশন, তার যে মিনিং, সেটাকে, তার এক্সপ্রেশন, সমস্ত ব্যাপারগুলো খুব মানে কি বলবো যে মেকানিক্যাল ভালো লাগে। এবং মানে একটা ডায়লগ তুমি যেটা বলছো, মানে একটা সেন্টেন্স তুমি যেটা বলছো, সেই সেন্টেন্সের মিনিংটাও টোটালি ক্লিয়ার হয় না। কিন্তু অভিনয় করতে গেলে এই জিনিসগুলো জানার দরকার আছে, কারণ আমি যদি সঠিকভাবে বলতে না পারি তাহলে পরে লোকে সেটা শুনবে না, লোকে সেটা বুঝতে পারবে না। তা এইটার জন্য যে দরকার, তুমি দেখিনি যারা নিউজ পেপারকে, তুমি কাউকে নিউজ পেপার পড়তে দাও, দেখবে সে পড়ে যাচ্ছে, বাংলায় খবরের কাগজ পড়ে যাচ্ছে, কিন্তু কোথায় থামতে হবে, কমা, দাড়ি এবং কোন শব্দটাকে এমফাসিস করতে হবে, সেই ব্যাপারে কিন্তু ওরা কিন্তু কখনোই খেয়াল করে না। শিখিয়ে দিলে পরে তখন দেখবে যে আস্তে 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 ঠিকভাবে তারা পড়তে শুরু করেছে। তাহলে পরে একটা রাস্তা, এই রাস্তাটা দেখানোই হচ্ছে আমার কাজ, বাকি আর কিছু না। কারণ ইমোশন তো তোমার মধ্যে রয়েছে। আমি কখনই তোমাকে এটা বলতে পারি না যে ভাই তুমি আমার মতো করে বলো, কেন বলবে? আর এখানকার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এই গ্রুপ থিয়েটারে বা অ্যামেচার থিয়েটারে এই একটা প্রবলেম, সেটা হচ্ছে যে সেখানে কিছু শেখানো হয় না। ইয়াং ছেলে মেয়েগুলোকে নিয়ে আসা হয়, তাদেরকে ইউজ করা হয়, একটা ক্যারেক্টার দিয়ে দিল, এটা তোমাকে তৈরি করতে হবে, এটা তুমি এইভাবে বলো। আমি কেন এইভাবে বলবো? ছেলে মেয়েগুলো যদি বিয়ে করে, যে প্রশ্ন করলে তখন কি হবে, 2বার 3বার, 2টোর থেকে 3টে বেশি প্রশ্ন করলে তখন বলে আচ্ছা তুই খুব বেশি জেনে গেছিস না।
তো এই যে ব্যাপারগুলো, তখন তারা কি করে, তারা নিজেদেরকে গুটিয়ে নেয়। কিন্তু এখানে যদি তাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হয় যে প্রশ্ন করা উচিত, কারণ আমরা না জেগে স্বপ্ন দেখি না, আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, যেটা মিনিংলেস। ঘুমিয়ে স্বপ্ন দেখে কিছু লাভ নেই। কিন্তু আমি যদি জেগে স্বপ্ন দেখতে, মানে চোখ খোলা রেখে যদি স্বপ্নটা দেখি, তাহলে পরে আমি চোখের সামনে পুরো ব্যাপারটা দেখতে পাবো, বুঝতে পারবো আমি যে চরিত্রটা করতে যাচ্ছি সেই চরিত্রটা কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে হাসবে, কিভাবে কাঁদবে, সেই পুরো ব্যাপারগুলো তখন তোমার কাছে পরিষ্কার হবে। এই যে চোখ খুলে স্বপ্ন দেখার যে ব্যাপারটা, সেটাই শেখানোর। যেমন আমি আমার স্টুডেন্টদেরকে, যেমন এখানকার এই যে হোটেল, এই হোটেলের মালিককে সেদিন এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। আমি তাকে একটা মানে একটা খুব সিম্পল কোশ্চেন করেছিলাম যে আচ্ছা হোটেলটা তো বানিয়েছেন, বলুন তো এক একটা ফ্লোরে কটা করে স্টেপস আছে, সিঁড়ি কটা করে আছে? মানে বলুন না, আপনি হোটেলটা তো আপনার, আপনি বানিয়েছেন, এক একটা ফ্লোরে একটা ফ্লোর মানে ফার্স্ট ফ্লোরে যেতে গেলে কটা সিঁড়ি ভেঙে যেতে হবে? বলতে পারলাম না। না, আপনি তো আমাকে 3 তলায় রেখেছেন, আমাকে 54টা সিঁড়ি ভেঙে উঠতে হয়, 54টা সিঁড়ি ভেঙে নামতে হয়। আপনি গুনে নিয়ে জানান, দেখুন এটা আমার স্বভাব, এটা আমার স্বভাব। কারণ আমরা যখনই কাজ করি, এটা লাইফের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর একজন অভিনেতা সে তার নিজের লাইফ থেকে অনেক কিছু শেখে, প্রতিটি মুহূর্তে সে শেখে। এই শেখার ব্যাপারটা যতদিন তার মধ্যে বেঁচে আছে, সে কিন্তু আরো নিজেকে ডেভেলপ করে। আমি আজও শিখি, প্রতিটি মুহূর্তে শিখছি। এই যে আমি 5 দিনের ওয়ার্কশপ করলাম, সেখানে যে স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্টদেরকে জানা, তাদেরকে বোঝা, তাদের মানসিকতাকে বোঝা, তাদেরকে কিভাবে তাদেরকে আমি আরো উৎসাহিত করতে পারবো, এই ব্যাপারটাকে বোঝা, তাহলে তারা শিখবে, তারা জানতে চেষ্টা করবে। যার ফলে 5 দিনে যখন ওয়ার্কশপটা শেষ হচ্ছে, স্টুডেন্টরা নিজেরাই বলছে যে দাদা কাল সে হাম নেই মিলেঙ্গে, কালকে থেকে তাহলে আমাদের আর দেখা হবে না দাদা, বিকজ দে আর মিসিং। তো এই এনভায়রনমেন্টটা তৈরি করার দরকার আছে। আর আজকের যুগে জানাটা খুব ইজি হয়ে যায়, আমরা প্রচুর বই পড়ে ফেলতে পারি বা প্রচুর তথ্য জোগাড় করে ফেলতে পারি, কিন্তু অভিনয় ব্যাপারটা এমন, তুমি যতক্ষণ না প্র্যাকটিক্যালি তুমি সেটাকে অ্যাপ্লাই করছো, তুমি কিন্তু একজন ভালো অভিনেতা হতে পারবে না, তুমি একজন ভালো ক্রিটিক হতে পারবে। অন্যের অভিনয় দেখে বা একটা নাটক দেখে তুমি সেই নাটকের উপরে বা সেই অভিনেতার সেই অভিনয়ের উপরে তুমি লম্বা চওড়া তুমি লিখতে পারবে, কিন্তু তোমাকে যখন ওই ক্যারেক্টারটা করতে দেওয়া হবে, তুমি একটা লাইনও বলতে পারবে না। অনেকেই বলে যে অ্যাক্টিং বহুত ইজি অ্যাক্টিং বহুত ইজি একটা লাইন ক্যামেরার সামনে বলতে গিয়ে তারা থতমবম হয়ে যায়, বলতে পারে না। কারণটা হচ্ছে ওইটা, তার কারণ হচ্ছে দে আর নট অ্যাকাস্টমড উইথ দ্যাট। ক্যামেরার সামনে সুইচ অন সুইচ অফ ব্যাপারটা, আর থিয়েটারে আমি যখন ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, দুটোর মধ্যে ভাস্ট ডিফারেন্স রয়েছে। তো ডিফারেন্সটাকে জানার দরকার আছে, ফিল্ডটাকে জানার দরকার আছে, তার জন্য নলেজের দরকার, নিজের ইন্টেলেক্টটাকে বাড়ানোর জন্য প্রশ্ন করার ব্যাপারটা, থট, ইমাজিনেশন, এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে থট প্রসেসটাকে বাড়াতে গেলে পরে তুমি কিভাবে সেটাকে ডেভেলপ করবে, সেটা একটা প্রসেস। তুমি যতক্ষণ না তার মধ্যে দিয়ে যাচ্ছ, বোঝা যাবে না। যার জন্যই বলা হয় যে সমুদ্র में डुबकी लगाते हो तो जितनी गहराई में जाओगे उतना ही ज्यादा तुम्हारे ऊपर एक प्रेशर आएगा, लेकिन क्रिएटिव फील्ड में जब तुम डुबकी लगाते हो तो जितनी गहराई में जाओगे उतने ही आनंद है, मजा है, उसमें कलर दिखता है, क्योंकि वहां पे क्रिएटिविटी है, कुछ नए चीज दिखाने का, करने का। তো এই যে জিনিসটা, এটার জন্য একটা মানে একটা শিক্ষার দরকার আছে। আপনার যে রিসেন্টলি ওয়ার্কশপটা হলো ঐশ্বরা এডুকেশন অ্যান্ড টি সিরিজ এর কোলাবোরেশনে, তো ওটা তো কলকাতায় ফার্স্ট টাইম ওদের এডুকেশনের একটা ভেঞ্চার ছিল, ফার্স্ট ভেঞ্চার ছিল, তো ওটার এক্সপেরিয়েন্সটা যদি একটু এক্সপেরিয়েন্স বলতে এই ওয়ার্কশপটা গত বছর মার্চে হওয়ার কথা ছিল। ঐশ্বরা এডুকেশনে মানে যে মানে প্রধান একজন কর্ণধার
অনুষ্কা চক্রবর্তী, ও আমাকে জেঠু বলে আচ্ছা এবং ও আগরপাড়াতেই থাকে। তোর সঙ্গে ও যেহেতু অভিনয় ফিল্ডে রয়েছে অনেকদিন, অনেক কথাবার্তা হয়েছে। অনুষ্কাকে কিন্তু এই প্রথম দেখলাম আমি, আচ্ছা মানে আমার সামনাসামনি হলো। ওকে তো ও যখন আগরপাড়ায় এসছে তখন অনেক ছোট, কিন্তু তখন আমি বেরিয়ে গেছি আগরপাড়া থেকে, তখন আমি আগরপাড়াতে থাকি না। তো যার ফলে আর আমার এক বন্ধু আছে ওখানে, সত্য ভাদুরী, সেই সত্যর খুব পরিচিত আর কি। সত্যর কাছ থেকে আমার ব্যাপারে শুনেছে, শোনার পর আমার ব্যাপারে জেনেছে, জানার পর থেকে তখন বলেছে আচ্ছা আগরপাড়ার। তারপর আমাদের সঙ্গে পরিচয় হয়েছে এবং অভিনয় নিয়ে কথাবার্তা হতে হতে এই ওয়ার্কশপের ব্যাপারটা নিয়ে ডেভেলপ হয়। তো গত বছর মার্চে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন হয়ে গেল, লকডাউন হয়ে গেল করোনার জন্য, পিছিয়ে যায়। তো এবার আমি যখন সদ্য ফিরেছি, মানে স্কটল্যান্ড থেকে সদ্য ফিরেছি, তখন অনুষ্কার কাছ থেকে ফোন আসে কি জেঠু আমরা কি ওয়ার্কশপটা করতে পারি? হ্যাঁ, কেন করতে পারি না, নিশ্চয়ই করতে পারি। তখন ও অলরেডি আশওয়ারা এডুকেশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, বলে যে আমরা এরকম তাহলে আমাদের এরকম একটা অর্গানাইজেশন হয়েছে আশওয়ারা এডুকেশন এবং আমরা এটার মাধ্যমে করতে চাই। আমি তাহলে দাঁড়াও একটা কাজ করি, আমি যেহেতু তোমাদের একটা এডুকেশনাল একটা ব্যাকগ্রাউন্ড তোমরা বলছো, যেহেতু আর আমি যেহেতু টি সিরিজের সঙ্গে যুক্ত রয়েছে, বিকজ আই এম দ্য বোর্ড মেম্বার অফ টি সিরিজ, অ্যাক্টিং ডিপার্টমেন্টের আই এম দ্য ওয়ান অফ দ্য বোর্ড মেম্বার। তো আমি টি সিরিজের সঙ্গে একবার কথা বলে দেখি, যদি টি সিরিজ যদি তোমাদের এটাকে স্পন্সর করতে রাজি হয় তাহলে পরে ইট উইল বি গ্রেট। তো তখন আমি বলতেই যে টি সিরিজ যে মানে মেইন যিনি এটা দেখেন উনিও আর বাঙালি, সমীর মুখার্জি। আচ্ছা তো উনি বলেন যে হ্যাঁ দাদা ভীষণ ভালো হয়। তো তারপরে আমি অনুষ্কার সঙ্গে সমীরের আলাপ করিয়ে দিই, তারপরে পুরো ব্যাপারটা হতে হতে আরো ডেভেলপ করে, সেটা হচ্ছে টি সিরিজ এবং আশওয়ারা এডুকেশন এরা মিলে এই ওয়ার্কশপটা আয়োজন করে। আর আমার এটা যেহেতু এবার প্রথম যে, সেই জন্য আমি বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই আমি রেখেছিলাম, যাতে এখানকার বাঙালিরাও এবং এখানে যারা হিন্দি নিয়ে কাজ করছে তারাও যাতে এখানে এসে যোগ দিতে পারে। আর এখন ওয়েব সিরিজের দৌলতে সবাই একটু হিন্দিতেও কাজ করতে চাইছে, যার ফলে হিন্দি, কারণ আমি নিজে ভুক্তভোগী, হিন্দি যে ল্যাঙ্গুয়েজ সেটাকে নিয়ে কিভাবে নিজেকে ডেভেলপ করা যেতে পারে সেটার ব্যাপারে আমি কিন্তু নিজে খুব ভালো করে শিখেছি, তাই আজ আমি শেখাতে পারছি। একদম যে এর পিছনে যে 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 কি বলবো সায়েন্টিফিক প্রসেস যেটা, সেটাকে কিভাবে তুমি ডেভেলপ করবে, সেটা নিয়ে কাজ চলছে। এবার প্রথম হলো এবং স্টুডেন্টদের খুব ভালো লেগেছে, এটা তাদের বক্তব্য এবং তারা আরো চাইছে। দেখা যাক এরপরে যখন হবে তখন মানে কিভাবে হবে না হবে সেটা তো পরে। এবারের ব্যাপারটা বলছি যে 5 দিন মোটামুটি আমি এভরিডে 6 থেকে 7 ঘন্টা করে আমি ক্লাস নিয়েছি। তো বুঝতে পারছো যে এই বয়সেও কন্টিনিউয়াসলি 6 থেকে 7 ঘন্টা ক্লাস নেওয়া এভরিডে, এবং এক জিনিস কখনো রিপিট হয়নি। স্টুডেন্টদের সঙ্গে যখন আমি কাজ করেছি তখন কিভাবে তাদেরকে ইনভলভ করা যায় সেই ব্যাপারটা আমার মাথায় ছিল। যেহেতু আমি 10 বছর ধরে এখন এই অ্যাক্টিং ফিল্ডে কাজ করছি, সো দে এনজয়েড ইট। আমিও ওদের সঙ্গে এনজয় করেছি। কখনো বকেছি, তার কারণটা হচ্ছে কাজটা যাতে ভালো করে করে এবং তারা যাতে সিনসিয়ার হয়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অনেকে অনেক দূর থেকে আসে, এখনো ভালো করে সেভাবে এই কমিউনিকেশনের ব্যাপারটা সেভাবে ডেভেলপ করেনি। সেই জন্য কি হয়, তাদের বাড়ি থেকে তারা তাড়াতাড়ি বেরোচ্ছে, আবার বাড়িতে পৌঁছতেও তাদের লেট হচ্ছে, ঠিক মতো প্র্যাকটিস করতে পারে না। কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি যখন এখানে সময় দিচ্ছ, এই সময়টা, এই 5 দিনটা নিজের সম্পূর্ণভাবে নিজেকে এখানে দিয়ে দাও। যতটুকু সময় পাবে প্র্যাকটিস করো, কারণ এই প্র্যাকটিসটা তোমার পরবর্তীকালে তোমাকে নিজেকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। ডিসকন্টিনিউ করলে কিন্তু তুমি সেই জায়গাটা পৌঁছতে পারবে না। এই যে ব্যাপারটা এদের মাথার মধ্যে দেওয়া, সেই জন্যই মাঝে মাঝে কখনো আমাকে কোনো স্টুডেন্টকে বকতে হয়েছে, বা তাদেরকে আদরও করেছি, তাদেরকে ভালোবেসেছি যে
যাতে যাতে তাদের এটা মনে না লাগে, সেই জন্য সেইভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হয়। স্যার, একটা কনসেপ্ট রয়েছে আমাদের ইন্ডাস্ট্রির বাইরের মানুষদের বা টিভির মানে অপোজিটে যারা থাকে, যে যারা অভিনয় করছে বা টিভির পর্দায় যাদেরকেই দেখছি নট অনলি অভিনয়, তাদের লাইফটা বড্ড গ্ল্যামারাস হয়, তাদের সারাদিনে সেরকম কোনো খাটনি থাকে না, তাদের সবকিছু ভালো ভালো, তাদের সমস্ত কিছু মানে তাদের লাইফে কোনো খারাপ কিছু নেই, এবং সব থেকে বড় কথা কি তাদের সেরকম কোনো খাটনিই নেই। এবং যেটা সবচেয়ে বেশি, যেহেতু আপনি নেগেটিভ চরিত্র করেছেন, সেইখানে যেটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে যে মানুষটাই বোধহয় বেসিক্যালি এরকম, মানে খল চরিত্র করাটা কিন্তু একটা নর্মাল চরিত্র থেকে যতটুকু আমি জানি খুব কঠিন, ভীষণ কঠিন। একটা নর্মাল চরিত্র হেসে কথা আমরা বলেই দিতে পারি, কিন্তু মানে একটা নেগেটিভ ক্যারেক্টার করা অনেক 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 টাফ। তো এই কনসেপ্টটা যদি একটু ব্রেক করেন, যে অভিনেতাদের বা টিভির এপারের লাইফটা কি এতটা ইজি থাকে স্যার? একদমই নয়। তার কারণ হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কিন্তু কোনো কাজটাই কিন্তু পার্মানেন্ট নয়, সবই টেম্পোরারি। একটা কাজ শেষ হওয়ার পরে আর একটা কাজ পেতে কিন্তু সময় লাগে। আর আমরা কাজ যখন করি, সেই কাজে যে যতটুকু কাজ করি, যে দিনে কাজ করি, তার পয়সাটা পাই। আমাদের কিন্তু মান্থলি সিস্টেম নয়। আর বোম্বের আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে টেলিভিশনে টেলিকাস্ট হওয়ার 3 মাস পরে তার পেমেন্ট পাওয়া যায়। অতএব চিন্তা করো যে আমি যে আজকে কাজটা করলাম, যে নেক্সট মান্থে আমি পয়সাটা পাবো, সেটা কিন্তু না, আমাকে কিন্তু 3 মাস অপেক্ষা করতে হচ্ছে। সেই জন্যই সব জায়গা, বরঞ্চ এই জায়গাতে অনেক বেশি মেন্টাল স্ট্রেসটা আছে। প্রথম কথাই হচ্ছে, অভিনেতা হিসেবে যারা এখানে আসতে চাইছেন, তাদেরকে কিন্তু তাদের নিজেদের মেন্টাল ব্যালেন্সটা তৈরি করতে হবে, নিজেদেরকে কি করে ব্যালেন্স রাখা যায়। আর নাম্বার 2, যেরকম কাজের সঙ্গে সম্পর্ক আমার, এখানেও তাই। অভিনয়ের জন্য যতটুকু সময় আমি ওখানে আছি, মুখে রং মেখছি, কস্টিউম পরে যখন আমি ওখানে শুট হচ্ছে বা আমার শুট হচ্ছে, সেইখান পর্যন্ত নিজেকে সীমিত রাখা উচিত। শুট যেই শেষ হয়ে গেল, মেকআপ যেই তুলে ফেললাম, আমি কিন্তু একজন সাধারণ মানুষ। আমাকে কি দেখে মনে হয় আমি ভীষণ গ্ল্যামারাস? না, আমাকে মানে বাইরে থেকে দেখলে পরে মনে হবে, কিন্তু তুমি যদি আমার সঙ্গে মানে একটু মেশো, তাহলে পরে তুমি বুঝতে পারবে যে আমি ভীষণ সিম্পল। আমার এই টুপি ফুপি দেখেই মনে হয়, কারণ আছে। টুপিটা পরি এই কারণের জন্য, অনেক টুপি পরেছি আমি মাথায়, যাতে লোকে আর যাতে টুপি পরাতে না পারে, সেই জন্য এই টুপিটা কিন্তু পরা। আর এটা কিন্তু আমার কস্টিউম। আমি এইভাবে নিজেকে প্রেজেন্ট করি, সব সময় নিজেকে এইভাবে প্রেজেন্ট করতে ভালোবাসি। এটা আমার নিজস্ব ভালো লাগার একটা ব্যাপার আছে, কিন্তু আমি ভীষণ সিম্পল। আমি মাছ ভাত খাওয়া বাঙালি, মাছ ভাত খেতেই ভালোবাসি। সব থেকে ভালোবাসি হচ্ছে নলেন গুড়, এখন যে সময় মানে মিষ্টি পোকা সন্দেশ আমি ভীষণ ভালোবাসি। যদিও আমার বয়স এখন 66 বছর হয়ে গেছে, কিন্তু আমার মিষ্টির ব্যাপারে কিন্তু আমার কোনো বাধা নিষেধ নেই। আর আমার কিন্তু রেগুলার মাছ লাগে, মাছ আর ভাত আমার লাগে। আমি সেইভাবেই নিজে বড় হয়েছি, এবং সেইটাই আমি মেনটেন করে যাই। আমি যে কোনো জায়গায় থাকতে পারি। অতএব এই ব্যাপারটা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে, যে আমি যদি ওই গ্ল্যামারাস জগতের মধ্যে নিজেকে বিলিয়ে দিই, তাহলে পর আমার নিজস্ব সত্তাটাকে আমি হারিয়ে ফেলবো। একদিন যদি সেখান থেকে পড়বো নিচে, তখন কিন্তু আর উঠে দাঁড়ানোর ক্ষমতা হবে না। সেই জন্য আছে কিছু সংখ্যক অভিনেতা অভিনেত্রীর মধ্যে সেই জিনিসটা দেখা যায়, তারা গ্ল্যামারাস ভাবে থাকতেই ভালোবাসে। আমি বলি সেটা কিন্তু ভুল, তবে সবাই নয়। আর ভীষণ পরিশ্রমের কাজ। এটা কি কখনো ভেবে দেখেছেন? আমি বলছি, স্কটল্যান্ডে আমরা যখন শুটিং করছিলাম, তখন সেখানে ঠান্ডা। আর আমাকে এয়ারপোর্টে যখন আমরা ওপেন এয়ারপোর্টে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি, হু হু করে ঠান্ডা বাতাস দিচ্ছে, মানে পুরো শরীর মানে হাড্ডি পর্যন্ত কেঁপে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমাকে যখন শর্ট দিতে হচ্ছে, তখন শর্ট দিচ্ছি কোথাকার দুবাইয়ের, মানে গরম। তাহলে বুঝে দেখো যে কতটা কষ্টকর ব্যাপার। সেখানে কস্টিউমিং, আমি কিন্তু জ্যাকেট ফ্যাকেট পরে দাঁড়াতে পারছি না, সেখানে নর্মাল একটা শার্ট প্যান্ট পরে আমি দাঁড়িয়েছি। তাহলে
এই যে ব্যাপারটা, এটা কিন্তু কষ্টের ব্যাপার আছে। গরমকালে যখন আমি কোট প্যান্ট টাই পরে যাচ্ছি, তখন কিন্তু আমি ভেতরে ভেতরে একদম পুরো ঘেমে নিয়ে যাচ্ছি, কিন্তু দেখাতে হচ্ছে যে আমি মানে আমার ঠান্ডা লাগছে। তুমি এবার আরেকটা জিনিস চিন্তা করো, এই দুপুরে কাঠফাটা রোদ্দুরে যখন আমাদের মানে রোডের উপরে, রাস্তার উপরে বা আউটডোরে যখন শুটিং হয়, সেখানে কিন্তু কোনো ছাওয়া পাওয়া যায় না, তার মধ্যেই শুটিং করতে হচ্ছে। তাহলে এই গরমের মধ্যে যখন শুটিং করি যখন আমরা, তখন আমাদের কি অবস্থায় ভাবো। সেখানে তো আর পাখা নেই বা সেখানে এসি নেই। হ্যাঁ ঠিক আছে, আমরা সময় এসি আছে, সেখানে আমরা বিশ্রাম করি, কিন্তু যখন শর্ট দিতে হচ্ছে সারা রাত, এমনও গেছে সেখানে দেখা যাচ্ছে নাইট শুট হচ্ছে, তো সারা রাত্রি ধরে কাজ করতে হচ্ছে, কিন্তু রাত্রিবেলাটা হচ্ছে ঘুমানোর জায়গা, ঘুমানোর সময়। সেখানে আমাদের কিন্তু পুরো ইয়েটা পাল্টে যাচ্ছে, ডেইলি লাইফস্টাইলটা পাল্টে যাচ্ছে। নাইট সারা রাত্রির কাজ করার পরে এসে দিনের বেলা ঘুমোচ্ছি, একদিন হয়তো রেস্ট পেলাম, পরের দিন আবার সব দিনের বেলা থেকে। তার মানে আমাদের নিজেদেরকেই কিন্তু নিজেদের প্রয়োজনে অনেক ভাঙচুর করতে হয় এবং তার সঙ্গে নিজেকে অ্যাকাস্টমড হতে হয়। যার জন্য একজন অভিনেতার জন্য যেটা বিশেষভাবে দরকার, সেটা হচ্ছে যে কোনো পরিবেশ বা পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাকাস্টমড করা। আর সিম্পল লাইফ ইজ দ্য বেটার লাইফ, অ্যান্ড বি অনেস্ট অ্যাবাউট ইউর সেলফ। নিজের উপরে অনেস্ট হওয়া ভীষণ দরকার আছে। আমি যে কাজটা করছি সেটা অনেস্টলি করছি, অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ। অনেস্ট ভীষণভাবে দরকার। আর পাংচুয়ালিটি, সময় জ্ঞান। আমরা অনেকেই পাংচুয়াল নই। তোমার ক্ষেত্রে বলি, তাহলে পাংচুয়াল নই, তাহলে আমি যদি পাংচুয়াল হই, তাহলে আমি অন্য আরেকজনকে পাংচুয়াল হতে বাধ্য করতে পারি। আমার যদি শুটিং থাকে সকাল 9টায়, আমার 9টায় শট শুরু হওয়ার কথা, আমি কিন্তু 1:30টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু তার কারণ আমাকে মেকআপ নিয়ে রেডি হতে হবে। তাহলে যে মেকআপম্যান আমার জন্য দরকার, সে কিন্তু 8:30টার আগে চলে এসে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে, যাতে আমি 8:30টার সময় আসলে পরে সঙ্গে সঙ্গে সে আমার মেকআপ শুরু করতে পারে। কিন্তু আমি যদি লেট করে যাই, তাহলে সেই ব্যাপারটা, তাহলে সেই জায়গাটা থাকবে না। পরবর্তীকালে সেই মেকআপম্যান কিন্তু আমার জন্য 8:30টার আগে নিজেকে সবকিছু তৈরি করে রাখবে না, কারণ জানি স্যার লেট আসবে। আর আরেকটা কথা আমি আমার নিজের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে আই হেট দ্যাট ওয়ার্ড স্যার। কারণ এই যে বললাম যে প্রশ্ন করো না তোমরা, তোমার উচিত ছিল আমাকে জিজ্ঞেস করা যে কেন, কিন্তু তুমি করলে না, তুমি বলে আচ্ছা বলে তুমি ছেড়ে দিলে। তার মানে তুমি জানো কেন আমি করি না, তুমি এটা জানো না, কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করলে না। এই জিজ্ঞেস করার স্বভাবটাই আমাদের মধ্যে থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরে আগে আরেকটা কথা বলিনি, আরেকটা জিনিস আমাদেরকে সর্বনাশ করে দিচ্ছে, কিন্তু সেটা হচ্ছে মোবাইলে আমরা যখন মেসেজ টাইপ করি, আমরা কিন্তু শর্টকাট মেসেজ করতে শুরু করে দিয়েছি। হাউ আর ইউ লিখতে গিয়ে HAU লিখে ছেড়ে দিচ্ছি, বা HRU লিখে ছেড়ে দিচ্ছি। তার মানে হচ্ছে আমি শর্টকাট রাস্তাটা আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি, কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে কখনো কোনো কিছু অ্যাচিভ করা যায় না। হ্যাঁ, তাড়াতাড়ি কাজটা হয়তো হয়ে গেল, কিন্তু অ্যাচিভমেন্ট হয় না। অভিনয়ের ক্ষেত্রে তো কখনোই হয় না, কারণ অভিনয় শেখার মধ্যে, অভিনয় নিজেকে ডেভেলপ করার মধ্যে কোনো শর্টকাট রাস্তা নেই। তার জন্য বলেছি বি অনেস্ট। নিজের কাজের প্রতি অনেস্টিটা দরকার আছে। নিজের কাজে যদি আমি অনেস্টি দেখাতে পারি, তাহলে পরে সেই জায়গাটা আমরা গিয়ে পৌঁছতে পারবো। আর একটা যেটা জিজ্ঞেস করছিল, সেটা কি বলছিলাম? হ্যাঁ, স্যার বলাটা কেন নয়, তার কারণটা হচ্ছে এখানে আমাদের প্রত্যেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্টলি কন্ট্যাক্ট। স্যার কথাটার মধ্যে দিয়ে সেখানে স্কুলের টিচার এবং স্টুডেন্টের যে সম্পর্কটা, সেটা তার মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়। তারা কখনোই কিন্তু খুব কাছাকাছি মিশতে পারে না। স্টুডেন্টরা একটা টিচারের উপর একটা ভয় থাকে, এইখানে কিন্তু সেই ভয়টা কাজ করে না। কারণ ভয় যদি কাজ করে, বা সে যদি আমার সঙ্গে না মেশে, সেই যদি আমাকে ভালোভাবে জানতে না পারে, তাহলে পরে কিন্তু আমরা সেই
ক্রিয়েটিভ ফিল্ডে গিয়ে সেখানে কিন্তু একটা ফাঁক থেকে যায়, যার জন্য আমি সবসময় বলি আমাকে স্যার বলো না, অন্য যে কোনো দাদা দাদু কাকা জেঠু মামু যা ইচ্ছা বলতে পারো, আমার কিচ্ছু এসে যায় না। আই উইল বি হ্যাপি। আর সব থেকে বেশি খুশি হবো যদি আমাকে কেউ দাদা বলে বা দাদাজি বলে, কারণ আমি সত্যি বুড়ো। আমাকে যদি কেউ যদি দাদাজি বলে আমি তো খুশি, আমার তো খুশি হবারই কথা। মানে এই বয়সে তার প্রেম করার কোনো 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 ব্যাপার নেই, অতএব আমার লজ্জা কি আছে? আই উইল বি হ্যাপি। একটা কোয়েশ্চেনে আসি, এটা যদিও আমার শোনা কথা এবং যেটা মানে এখানে যেটা শোনা যায় সেটা আমি একটু ওখানকার মানে ভিউটা জানতে চাইছি, যেহেতু আপনি ওখানে থাকেন। সেটা হচ্ছে এই আপনি যে বললেন না যে একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়ার মাঝখানের যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা এখানে যেটা আমি শুনেছি যে যদি গ্যাপটা এরকম থাকে যে একটা কাজ আরেকটা কাজের মধ্যে গ্যাপটা খুব শর্ট তো ঠিক আছে, কিন্তু মানে সব সময় তো বলা যায় না, কোনো সময় হয়তো গ্যাপটা অনেকটা দীর্ঘ হয়ে গেল, সেই সময়টা মানে এক তো আপনাদের জন্য স্ট্রাগলিং থাকে, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি হয়তো সেই সময়টা একটু বিমাত্রী সুলভ আচরণ করে। এটা কি সত্যি? একটা কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে ব্যাপারটা বেসিক্যালি টেলিভিশনের ব্যাপারটা, সেখানে তুমি কত ভালো অভিনেতা বা অভিনেত্রী সেটার উপরে ডিপেন্ড করে না। আগে করতো, কিন্তু যখন থেকে এই চ্যানেলের দবদবা শুরু হয়ে গেছে, একটা চ্যানেলের সঙ্গে আরেকটা চ্যানেলের মানে ফাইটিং শুরু হয়ে গেছে, কে কে আগে বেরোবে, সেইখানে কিন্তু তার কারণটা হচ্ছে ওই টিআরপির দৌড়। এই যে 7:30 থেকে আরম্ভ করে রাত্রি 11টা পর্যন্ত এই যে প্রাইম টাইমে এতগুলো চ্যানেল, তারা তাদের নিজেদের সিরিয়ালটাকে প্রাধান্য দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমের কারসাজি করে যায়, এবং যা কিছু সিলেকশন যা কিছু সব এখন চ্যানেলের তরফ থেকে আসে। অতএব এই যে বিজনেসের ব্যাপারটা এখন একটা বিজনেস হয়ে দাঁড়িয়ে গেছে। ক্রিয়েটিভ ফিল্ড বলে কিছু নেই, যেটা ফিল্মে পাওয়া যায়, যেটা ওয়েব সিরিজে পাওয়া যায়। টেলিভিশনে আজকে যে ক্যারেক্টারটাকে তুমি পজিটিভ দেখছো, কালকে সেটা নেগেটিভ হয়ে যেতে পারে। আমি নিজের চোখে দেখেছি, গতকাল পর্যন্ত সেই মেয়েটি পজিটিভ ছিল, হঠাৎ আজকে সেটি কি জানতে পারছি যে আরে ওই মেয়েটি নাকি নেগেটিভ হয়ে গেছে। কি করে হলো? চ্যানেল। অতএব এই যে চ্যানেলের ব্যাপারটা, আর চ্যানেল এটা খুব ভালো করে জানে যে আমি মহিলাদের কারণ যেহেতু টেলিভিশনটা মহিলাদের জায়গা, মহিলারাই ম্যাক্সিমাম দেখে, আমি মহিলাদের যা দেখাবো মহিলারা সেটা দেখতে বাধ্য। সব চ্যানেলগুলো তাই করে। সেই জন্য কি হয়, ওইখানে ওই কম্পিটিশনটা চলে আসে। ওই কম্পিটিশন যখনই আসে তখনই কিন্তু সব ভেস্তে যায়, এবং আমাদের স্ট্রাগলটাও সেখানে অনেক বেশি হয়ে যায়। কারণ আমরা একটা প্রোডাকশন হাউসে গিয়ে অডিশন আমাদের সবাইকে দিতে হয়। এবার এখন তুমি বলো যে আমি একটা সিরিয়ালে 4.5 বছর ধরে অভিনয় করে, এবং লোকে আমাকে সাংঘাতিক ভাবে চেনে, লোকে আমাকে, তোমরাও জানো যে আমি কি অভিনয় করতে পারি বা আমি কি অভিনয় পারি না করতে, সেটা তোমরাও জাজ করে নিয়েছো। এবার আমাকে একটা ক্যারেক্টারের জন্য তুমি অডিশনে ডাকলে, চ্যানেল তারপরে সেখানে বললো যে না, আই এম নট সিলেক্টেড, মানে তার মানে আমি অভিনয় জানি না। সেটা নয়, চ্যানেল ডিসাইড করে যে কোন চরিত্রটা কাকে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু তোমার ট্যালেন্টের ব্যাপারটা কিছু নেই। সো এই জায়গাটা ভীষণ ক্ষতিকারক হয়ে গেছে, যেটা বিদেশের ক্ষেত্রে কিন্তু এতটা নয়। বিদেশের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। যেহেতু আমাদের এখানে এই জিনিসটা এত বেশি কি বলবো যে বিজনেস মাইন্ডেড হয়ে গেছে, সেহেতু এখানে এটা চালু হয়ে গেছে। এটা ভীষণ ক্ষতিকারক আমাদের। আমি নিজে 6 মাস 8 মাস ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত বসেছিলাম। সেখানে নিজের মানসিকতাকে ঠান্ডা রাখার দরকার আছে, কুল হওয়ার দরকার আছে, নিজেকে ব্যালেন্স করার দরকার আছে। আজকে একদম ইন্টারভিউ শেষে চলে এসেছি। আজকে লাস্ট একটা কোয়েশ্চেন করে শেষ করব। সেটা হচ্ছে আবারও আপনার কথা ধরেই যাচ্ছি যে ট্যালেন্টটা যেহেতু এখানে খুব মানে সেকেন্ডারি হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এটাও আমার শোনা কথা, এবং এই জিনিসটাও মানে এইখানে চলছে, সেটা আমি ওখানটা একটু জানতে চাই। সেটা হচ্ছে যে অনেকেরই ধারণা রয়েছে যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ছেলেদের ক্ষেত্রে কোথাও একটা কিছু মানে একটা ডোনেশন বা এরকম টাইপ ব্যাপার থাকে, আর মেয়েদের ক্ষেত্রে কম্প্রোমাইজ থাকে।
এটা কতটা সত্যি? কিছুটা হলো তো সত্যি আছে, তার কারণ সব জায়গাগুলো যে ভালো হবে তার তো কোনো মানে নেই, খারাপ জায়গাও আছে। কারণ ইন্ডাস্ট্রির মধ্যে সবাই ভালো লোক সেটা তো বলা যায় না, তার মধ্যেও কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানী। এবং আমাদের দেশে সব থেকে বড় যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যে দ্য মিনিং অফ প্রডিউসার মানে এখানে হচ্ছে যারা টাকা ঢালছে বা যার কাছে টাকার জোট রয়েছে, কিন্তু প্রডিউসার বা দ্যাট পার্টিকুলার ওয়ার্ড ইজ দ্য ডিরেক্টর অফ অল ডিরেক্টরস। বিদেশে প্রডিউসারের জন্য একটা আলাদা কোর্স আছে, তাকে সেই কোর্সটা কমপ্লিট করতে হয়। আমাদের দেশে কিন্তু এরকম ধরনের কোনো কোর্স নেই। সেই জন্য আমাদের এখানে কাজ করার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আর এটা দেখো, তুমি যদি নিজে সচেতন হও, তুমি যদি মনে করো যে না আমি কম্প্রোমাইজ করব না, তাহলে পরে কি তুমি কাজ পাবে না? পাবে, কারণ ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। কিন্তু তুমি নিজের খুব তাড়াতাড়িতে নিজের ওই নেম ফেমের জন্য তুমি যদি কম্প্রোমাইজ করো, সেটা তাৎক্ষণিক, সেটা বেশি দিন স্টে করে না। তারপরে তো এটা তো আছেই। আর বললাম না, আরেকটা হচ্ছে যে শিক্ষার একটা মূল্য আছে। তুমি স্ট্রাগল তো করছো, কিন্তু তুমি যদি অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি যদি নিজেকে মানে সেই জায়গাটা প্রমাণ করতে পারো, এবং তুমি যদি সত্যি যদি একজন ভালো অভিনেতা হও বা অভিনেত্রী হও, তুমি কিন্তু কাজ পাবে কিছু না কিছু। হ্যাঁ, দেরি হতে পারে, কিন্তু ভালো কাজ তুমি পাবে। আবার এটা নয় যে তোমাকে কেউ আটকে রাখতে পারবে। বোম্বেতেও আছে, বোম্বেতে যে নেই তা নয়, সবার ক্ষেত্রে ইয়ে হয়। একমাত্র আর্টিস্টের ক্ষেত্রে গেলে দেখা যায় যে সেখানে গিয়ে রেমুনারেশনের যখন ব্যাপারটা আসে, সেখানে বলা হয় যে স্যার বাজেট বহুত কম হয়। আর তুমি যদি সেই ওদের কথা মতো তুমি যদি রাজি না হও, আরো লোকে দাঁড়িয়ে আছে কম পয়সায় কাজ করার জন্য। সেই জন্য বলছি যে তোমাকে তো কাজটা পেতে হবে, তুমি কাজটা করলে পরে তবেই তুমি খেতে পাবে, তুমি তোমার ফ্যামিলিকে রান করতে পারবে। আর তার সাথে সাথে আরেকটা ব্যাপার আছে যে আমরা যখনই একটুখানি উপরে যাচ্ছি, তখনই আমাদের একটা মেনটেন করার ব্যাপার এসে যায়। আমি আগে বাসে করে গেছি, ট্রেনে করে গেছি, অটোতে করে গেছি, সেখানে যা রেসপন্স পেয়েছি, আমার কাছে যেদিন গাড়ি এসছে আমি দেখেছি রেসপন্স একটু কিন্তু পাল্টে গেছে। আমি যখন শুটিং এ যখন গাড়ি নিয়ে যাচ্ছি, তার সাথে যদি ড্রাইভার থাকে, তখন তার রেসপন্সটা পাল্টে যায়। আর আমি নিজে ড্রাইভ করে যাবো, তার রেসপন্সটা পাল্টাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করার দরকার আছে, কারণ সারাদিন কাজকর্ম করার পরে ভীষণভাবে টায়ার্ড তো থাকাই হয়। এবং আমাদের যেহেতু হাইওয়েটা সেরকম ভাবে অত নিরাপদ রাস্তা নয়, সেহেতু একজন ভালো ড্রাইভার রাখার দরকার আছে। সেটা যদি তুমি বলো যে হ্যাঁ আমি ওই জগতে চলে গেছি, মানে গ্ল্যামারাস জগতে চলে গেছি, তাহলে সেটা ভুল বলা হবে। কারণ আমি খুব কম সময়ের জন্য, মানে খুব কম সময় হলো আমি গাড়ি ইউজ করছি। গাড়ি ইউজ তখনই করতে পারছি যখন আমি দেখতে পাচ্ছি যে আমি ট্রেনে, বাসে বা ট্রামে বা তোমার অটোতে করে যেতে আমার কষ্ট হচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে তো তোমার এই ধরনের স্ট্রাগল করার শক্তিটা কমে যায়। সেখানে তোমার একটা দরকার, সাপোর্টিং দরকার আছে, যেখানে তুমি আরাম করে তুমি ওখানে যেতে, মানে শুটিং এ যেতে পারবে, তুমি ফুল এনার্জিটা ওখানে দিতে পারবে। তো সেই জায়গাটার জন্য দরকার আছে, কিন্তু সেটাকে মেইনটেইন তো তোমার করতে হবে। তো মেইনটেইন করার জন্য খরচাটা অনেক বেশি। আর সব থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টলিউড, মানে কলকাতা বলো আর বম্বে যদি বলো, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। বোম্বেতে মানে কলকাতাতে একটা লোক সে যদি মাসে যদি 10 থেকে 15,000 টাকা যদি রোজগার করে, সে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু বোম্বেতে মাসে যদি সে 10-12,000 টাকা রোজগার করে, তার কিচ্ছু হবে না। মিনিমাম 40 থেকে 50,000 টাকা লাগবে তার নর্মাল ডাল ভাত খেতে, থাকার জন্য, তার কনভেন্স সবকিছু মিলিয়ে। তো এইটা একটা ডিফারেন্স। তো ওখানে হিন্দিতে যেহেতু অনেক মানে বড় একটা স্প্যান পাওয়া যায়, সেহেতু হিন্দিতে রেমুনারেশনটা একটু বেশি।
যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কথা, সেখানে স্প্যানটা একটু ছোট বলে সেখানে ইয়েটা রেমুনারেশনটা কম। তো আমাকে সেটা তো মানতে হবে, আমাকে সেটা জানতে হবে এবং সেভাবে আমাকে কাজ করতে হবে। তো সব ক্ষেত্রে যে তুমি যেটা শুনছো সেটাই যে সঠিক, একদম সম্পূর্ণ সঠিক সেটা তো নয়, কিছুটা সঠিক, আবার ম্যাক্সিমামটাই হয়তো বেঠিক। তো এই জায়গাটা আমাকে বুঝতে হবে। ও অনেক অভিজ্ঞতা শুনলাম, অনেক কাহিনী শুনলাম, অনেক ভুল ধারণা ভাঙলো। আমার নিজের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, এত বড় মাপের একজন প্রবীণ অভিনেতা, যার মানে জীবনের অনেকটা দিন তিনি পার করে এসছেন অভিনয়ের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, থিয়েটার করেছেন, যাত্রা করেছেন, মেগা সিরিয়ালে কাজ করেছেন, টলিউডে কাজ করেছেন, বলিউডে কাজ করেছেন, এখন তিনি মেন্টর, অভিনয় শিক্ষাও দিচ্ছেন। তো তার জীবনের অভিজ্ঞতা তো প্রচুর, কিন্তু তারপরেও যে কথাটা বলবো, এমন একজন সাবলীল মানুষ যার পাশে বসে কথা বলতে গেলে কখনোই ফিলটাই মনের মধ্যে আসে না, এবং নিজেই উনি যেটা বললেন যে কোনো স্যার নয়, তুমি যদি আমাকে স্যার বলে ডাকো তাহলে তুমি আমার সাথে মিশবে কি করে। এই কথাটা বলার জন্য একটা বড় মাপের মনের দরকার। এই মনটা বোধহয় বহু মানুষের নেই বা আমরা হারিয়ে ফেলছি। এই মনটা পেলাম, তো এর থেকে বেশি কিছু আমি আর বলবো না, কারণ উনি সমস্ত কিছু বলে দিয়েছেন। আবার আরেকদিন ওনাকে সাথে নিয়ে আড্ডায় আসবো, আরো অনেক কিছু ওনার ব্যাপারে আমাদের জানার রয়েছে, আমি জানি আপনাদেরও রয়েছে, অনেক 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 কিছু জানার রয়েছে। সিনেমা টিভির ওপারের দাদাজি আজকে সামনে, তাকে ওইখানে একভাবে দেখে এসছেন, আজকে তাকে অন্যভাবে দেখলেন, একদম অন্যভাবে, একদম পুরো ভিন্ন একটা মানুষ হিসাবে দেখলাম, যিনি ডাল ভাত, মাছ ভাত, নলেন গুড় এরকম জায়গায় থাকা একজন মানুষ। তো আবারও আরেকদিন আমরা ফিরবো। আজকের মতন এখানেই সাক্ষাৎকারটা শেষ করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। একটু যদি দর্শকদেরও কিছু বলে দেন। আপনারা ভালোবাসেন বলেই কিন্তু আমরা বেঁচে আছি। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমরা কিন্তু বাঁচতে পারতাম না, কারণ আমাদের ক্রিয়েটিভিটি যেটা, সেটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাদের ক্রিয়েটিভিটি কিন্তু শেষ। সেই জন্য আমাদের প্রাণটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই যে আমাদের প্রতি যে আবেগ, ইমোশন, সেটা যতদিন বেঁচে আছে আমরাও বেঁচে আছি। তো এটা রাখবেন, আমাদেরকে ভালোবাসবেন আর আমাদেরকে আরো উৎসাহিত করবেন, এটুকুই বলতে পারি। নমস্কার। তো এখানেই আজকে সাক্ষাৎকার শেষ করলাম। আমি স্বর্ণালী, আমার সাথে ক্যামেরা রয়েছে বিশ্বজিৎ সাহা। আবার আরেকদিন দেখা হবে অন্য কোনো নতুন বন্ধুকে সাথে নিয়ে। আপাততর জন্য টাটা।